শিরো শহরে ফিরে এসে নিজের অর্ডার করা কাঁচি নিয়ে কথা বলার জন্য লৌহকারের দোকানে যায়। প্রধান লৌহকার তাকে জানায় যে শিরো যে উচ্চমানের ইলড্রেই থাকরি কিনে দিয়েছিল, তার জন্যই সে তরবারি তৈরির প্রতিযোগিতায় জয়ী হয়েছে, আর এখন সে নিজের সব সময় পৃথিবীর সেরা একজোড়া কাঁচি বানাতেই দিতে পারবে। এই কথা শুনে শিরো খুশিমনে দোকান থেকে বেরিয়ে আসে। বাইরে সে দেখতে পায় হফ তার জন্য অপেক্ষা করছে। হফ জিজ্ঞেস করে সে কি যা চেয়েছিল তা পেয়েছে কিনা। শিরো যখন বলে যে লৌহকারের কিছুটা সময় লাগবে, তখন সেই কিঙ্কি উড়ন্ত ঘোড়া মমি বলে ওঠে যে চাইলে সে তাকে চাবুক মেরে দ্রুত কাজ করাতে পারে। শিরো তাকে অনুরোধ করে কাউকে চাবুক না মারতে, তাই হফ সেই ভাবনা বাদ দেয় এবং বদলে শিরোকে সয়া বাটার আলু খাওয়াতে বলে। শিরো বলে সে তো সবে একটা খেয়েছে, কিন্তু হফ জানায় ওটা অতীতের কথা। এরপর সে বীরর সঙ্গে কে বেশি সয়া বাটার আলু খেতে পারে তা নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে, আর শিরো মনে মনে আফসোস করতে থাকে হফকে সঙ্গে আনার সিদ্ধান্ত নেওয়ায়। ঠিক তখনই গিল্ডের এক ফাঁড়ি সেখানে এসে শিরোকে একটি মিটিংয়ের জন্য ডাকতে আসে। মিটিংয়ে সে শিরোকে জানায় যে গিল্ড প্রতি বছর একটি ম্যাটেরিয়াল সংগ্রহের প্রতিযোগিতা আয়োজন করে এবং তাকে তাতে অংশ নিতে অনুরোধ করে। হফ বিস্ময় হতবাক হয়ে যায়। শিরো প্রতিযোগিতায় আগ্রহী হলেও বলে যে সে সাধারণ ম্যাটেরিয়াল সংগ্রহের কোয়েস্টেই সন্তুষ্ট। কিন্তু ফারি আর আরিয়া তাকে জানায় যে লর্ড বেলমেনেন্ট নিজে বলেছেন তিনি চান শিরো এই প্রতিযোগিতায় অংশ নিক। তারা জানায় প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বেলমেনেন্ট, তাই তার অনুরোধ তারা উপেক্ষা করতে পারে না। শিরো বুঝতে পারে স্থানীয় লর্ডের অনুরোধ ফিরিয়ে দেওয়া ঠিক হবে না, তাই সে অংশ নিতে রাজি হয়। এতে দুই ফাঁড়ি খুবই খুশি হয়। কয়েকদিন পর প্রতিযোগিতা শুরু হয়। গিল্ডমাস্টার নিয়ম ব্যাখ্যা করতে শুরু করেন। শিরো এবং বেলমেনেন্টের প্রতিনিধিরা আর শিরো ও আরিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উত্তেজিত অভিযাত্রীদের সামনে নিয়ম ঘোষণা করা হয়। গিল্ডমাস্টার প্রথমে বেলমেনেন্টের পরিবারের একটি প্রতিকৃতি উন্মোচন করেন এবং বলেন যে লর্ড তার সদ্য সুস্থ হয়ে ওঠা স্ত্রীকে চমক দিতে চান। সেই কারণেই তিনি চান অভিযাত্রীরা রেইনবো শিপের 7 রঙের উল খুঁজে আনুক। সব অভিযাত্রী এতে ভীষণ উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু শিরো একটু বিভ্রান্ত হয়, কারণ সে আগে কখনো এই উপাদানের নাম শোনেনি। গিল্ডমাস্টার ব্যাখ্যা করেন যে 7 রঙের উল অত্যন্ত দুর্লভ, তাই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সবাইকে নিজভাবে তথ্য জোগাড় করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দেন কারো কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না। এটি অভিযাত্রীদের সংগ্রহ দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা, তাই সবাই একে অপরের প্রতিদ্বন্দ্বী। তিনি সবাইকে লাইব্রেরি যেতে এবং প্রয়োজনে ঘোড়া বা গাড়ি ভাড়া নিতে বলেন। বন্ধুদের সাহায্য করাও নিষিদ্ধ, ফলে ক্লে বুঝতে পারে তারা কেউ শিরোর সঙ্গে যেতে পারবে না। সেই শিরোকে টেলিপোর্টেশন স্পেল ব্যবহার করে দ্রুত রেইনবো শিপ খুঁজে বের করার পরামর্শ দেয়, কিন্তু শিরো তা নাকচ করে। সে চায় ন্যায্যভাবে জিততে, যাতে হেরে যাওয়ারা অভিযোগ করতে না পারে। শিরো বলে সে সঙ্গেও নিতে পারবে না। কথাটা শুনে ছোট ড্রাগন বি কান্নাকাটি শুরু করে। সে বারবার অনুরোধ করতে থাকে তাকে নিয়ে যেতে, কিন্তু শিরো জানায় এটা নিয়মের বিরুদ্ধে। বি মানতে চায় না এবং তাণ্ডব শুরু করে। তখন হফ তাকে শক্ত করে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ডেই ঘুম পাড়িয়ে দেয়। শিরো অবাক হয়ে জিজ্ঞেস করে সে কিভাবে এটা করল। হফ জানায় সে শুধু নিজের মানা বীরও মধ্যে প্রবাহিত করেছে, আর পেট ভরে যাওয়ায় সে ঘুমিয়ে পড়েছে। সে আশ্বাস দেয় যে সে বীর যত্ন নেবে এবং শিরোকে প্রতিযোগিতায় সেরাটা দিতে বলে। শিরো তাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত লাইব্রেরির দিকে ছুটে যায়। সেখানে সে জাদু ব্যবহার করে দ্রুত রেইনবো শিপ সম্পর্কে তথ্য জোগাড় করে এবং তারপর পাহাড়ের দিকে রওনা দেয়। তার অসাধারণ গতির জন্য শিরো খুব দ্রুত সেখানে পৌঁছে যায়। কিন্তু হঠাৎ তার মাথায় আসে বীর কথা। এত মাসে এই প্রথম সে তার সঙ্গী ছাড়া আছে, আর সে চিন্তিত হয়ে পড়ে, বিশেষ করে চাপের সময় অতিরিক্ত খাওয়ার অভ্যাসের কথা ভেবে। অন্যদিকে সত্যিই শিরোকে মিস করে অতিরিক্ত খাচ্ছে। হফ তাকে বলে যে রেইনবো শিপ খুঁজতে লাইব্রেরি যেতে হবে। তারা পাহাড়ের দিকে যায়, আর হফ গর্ব করে বলে সে শিরোর চেয়েও দ্রুত। এটা শুনে রেগে যায় এবং জনের মধ্যে ঝগড়া শুরু হয়। ক্লে তাদের থামিয়ে হফকে বলে তাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না, সে এমনিতেই সবার চেয়ে দ্রুত। এতে পেগাসাস দেবী খুশি হয়। এরপর ক্লে আকাশে উড়ে বেড়ানো বীর চটপটতা আর সৌন্দর্যের প্রশংসা করে তাকেও শান্ত করে। জন আবার আনন্দ করে খেতে শুরু করে। ক্লে শিরোকে ধন্যবাদ জানায়, আগেই বলে দেওয়ার জন্য যে ঝগড়া হলে তাদের প্রশংসা করতে। এদিকে শিরো রাতে ক্যাম্প করে, আর পরদিন সকালে পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখে একদল রেইনবো শিপ ঘাস খাচ্ছে। লাইব্রেরির বইয়ে সে পড়েছিল তারা খুব দ্রুত আর ধরা কঠিন। সে ভাবতে থাকে কিভাবে এগোবে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে জোরে জোরে ভেড়ার মতো আওয়াজ করতে শুরু করে। বোকার মতো ভেড়াগুলো ভাবে সে তাদেরই একজন এবং তার কাছে এগিয়ে আসে।
শিরো তাদের জিজ্ঞেস করে সে কি একটু উল ধার নিতে পারে। একটি ভেড়া এগিয়ে এসে তার কোলের ওপর পড়ে যায়। শিরো সেটাকে ভীষণ আদুরে মনে করে এবং আলতো করে একগুচ্ছ উল আছড়ে তুলে নেয়। অন্য ভেড়াগুলো একই আদর পেতে এগিয়ে আসে। ঠিক তখনই সেখানে পৌঁছানো অন্য অভিযাত্রীরা এমন এক দৃশ্য দেখে যা তাদের কল্পনারও বাইরে। প্রয়োজনের চেয়েও বেশি উল সংগ্রহ করে শিরো শহরের দিকে রওনা দেয়। পথে একটি ড্রাগন আকাশ দিয়ে উড়ে যায়, আর শিরোর মনে পড়ে যায় বীর কথা। সে তাড়াতাড়ি শহরে ফিরে আসে। ছুটে এসে তাকে জড়িয়ে ধরে, কান্না আর সর্দি তার জামায় মাখাতে থাকে। সব অভিযাত্রী জড়ো হলে গিল্ডমাস্টার ঘোষণা করেন সবচেয়ে বেশি উল সংগ্রহ করাই শিরোই বিজয়ী। শিরো মনে করে এবার বুঝি সে আরাম করতে পারবে, কিন্তু গিল্ডমাস্টারের আরও পরিকল্পনা আছে। তিনি শিরোকে নিজের অফিসে ডেকে জানান গিল্ড তাকে ফেসবুক র্যাঙ্ক দিতে চায়, যার মানে অবশ্যই ফেসবুক নয়। তিনি বলেন শিরো একজন অলরাউন্ডার হিসেবে প্রমাণিত হয়েছে, তাই সে এফ থেকে বি র্যাঙ্ক পর্যন্ত সব ধরনের কাজ নিতে পারবে। এই বিশেষ র্যাঙ্কে কাজের স্তর অনুযায়ী পারিশ্রমিকও ভিন্ন হবে। শিরো খুশি হয়, কারণ সে পুরনো ক্লায়েন্টদের জন্য কম দামে নিম্নস্তরের কাজ নিতে পারবে। কিন্তু গ্রিড তাকে চমকে দিয়ে বলে যদি সে চাওয়া মানের চেয়ে অনেক ভালো উপকরণ দেয়, তবে পারিশ্রমিকও বদলে যাবে। কারণ সে যদি উচ্চমানের জিনিস কম দামে দিতে থাকে, তাহলে বাজারদর ভেঙে পড়বে। ভালুক মানুষটি ব্যাখ্যা করে যে গ্রিড আসলে চায় শিরো ন্যায্য পারিশ্রমিক পাক। রুক্ষ অভিযাত্রীটি লজ্জায় লাল হয়ে যায়, যেন একেবারে সুন্দরে, আর বলে সবাই চায় শিরোর পরিশ্রমের সঠিক মূল্য মিলুক। ভালুক জিজ্ঞেস করে শিরো কি পদোন্নতি গ্রহণ করবে। শিরো চারপাশের মানুষদের জীবনে নিজের প্রভাব নিয়ে ভাবতে থাকে। ক্লে তাকে বেশি না ভেবে গর্বের সঙ্গে গ্রহণ করতে বলে। এমনকি হফও বলে এই অনন্য র্যাঙ্ক এক অনন্য মানুষেরই প্রাপ্য। একটু ভেবে শিরো সম্মতি দেয়, আর গ্রিড তার হাতে র্যাঙ্কের আর্মব্যান্ড পরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে আরিয়া হুড়মুড় করে ঢুকে জরুরি খবর জানায়। সে বলে একটি ফরেস্ট ওয়ার্ম মহাসড়কের দিকে এগিয়ে আসছে এবং শিগগিরই শহরে পৌঁছে যাবে। গ্রিড বুঝতে পারে এই কাজ সাধারণ অভিযাত্রীদের জন্য নয়। সেই শিরো আর তার দলকে কাজটি নিতে বলে, আর তারা খুশি মনে তাতে রাজি হয়ে যায়। তারা শিগগিরই জঙ্গলে পৌঁছে ফরেস্ট ওয়ার্মের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দানবটিকে দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়, এটা অবিশ্বাস্য রকমের বিশাল। এমন একটা দানবকে তারা কিভাবে হারাবে, কেউই বুঝতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ শিরো কোনো এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়, যা আসছে ওই দানবটির দিক থেকেই। দেখা যায় সেটি আর কেউ নয়, এলফ মেয়ে ভেল। সে বিশাল ফরেস্ট ওয়ার্মের ওপর চড়ে আছে। ভেল ওয়ার্মের পিঠ থেকে লাফিয়ে নেমে সোজা শিরোর দিকে দৌড়ে আসে, বলে যে সে অনেক দিন ধরেই আবার তার সঙ্গে দেখা করতে চাইছিল। কিন্তু শিরো কোনোভাবেই এমন কিছুকে কাছে আসতে দেবে না যার গন্ধ নর্দমার থেকেও বাজে। সে সঙ্গে সঙ্গে ভেলের ওপর ক্লিনিং স্পেল ব্যবহার করে। তারপর সে ভেলকে জিজ্ঞেস করে কেন সে এমন একটা বিশাল দানবের ওপর চড়ে এসেছে। ভেল উত্তর দেয় তার শিরোর কাছ থেকে একটা সাহায্য দরকার ছিল, তাই সে তার জন্য একটা উপহার নিয়ে এসেছে। সেই শিরোকে মনে করিয়ে দেয় যে সে একবার রাইড চাইছিল, তাই সে নিজের দেশের বন্ধু অ্যালোকে তার জন্য নিয়ে এসেছে। শিরো সঙ্গে সঙ্গে সেই দানবের ওপর বারবার ক্লিনিং স্পেল ব্যবহার করতে থাকে। পরিষ্কার হতে একদম পছন্দ না হওয়ায় ফরেস্ট ওয়ার্মটা মাটির নিচে ঢুকে যায়। শিরো ভেলকে তার ভাবনার জন্য ধন্যবাদ দেয়, কিন্তু বলে যে সে ওই দানবটিতে চড়তে পারবে না। এরপর শিরো ভেলকে জিজ্ঞেস করে কেন সে এত বড় কিছু চাইছিল। ভেল বলে তাহলে হয়তো এক শিংওয়ালা ঘোড়া তার বেশি পছন্দ হবে। কিন্তু হফ বলে ওঠে ইউনিকর্ন তো আসলে একটা সাধারণ ঘোড়াই, আর শিরোর আর কাউকে দরকার নেই, কারণ তার কাছে তোর সে আছেই। ভেল দলের নতুন সদস্যের ব্যাপারে জানতে চায়, আর শিরো তাকে পানীয়ের সঙ্গে বসে গল্প করার আমন্ত্রণ জানায়, কারণ ঘটনাটা বেশ লম্বা। তারা যখন একটি সরাইখানায় পৌঁছায়, শিরো ভেলকে তার চলে যাওয়ার পরের সব ঘটনা খুলে বলে। সে জানায় কিভাবে সে আর ক্লে মিলে একটি দল গঠন করেছিল, তারপর লর্ডের ডাকে সাড়া দিয়ে একরোদের কাছে গিয়েছিল, যেখানে তারা উড়ন্ত ঘোড়ার দেবীর সঙ্গে দেখা পায়, যিনি পরে একজন নারীর রূপ নিয়ে তাদের দলে যোগ দেন। ভেল এতে মোটেও খুশি হয় না, কিন্তু সে খুশি যে তারা সবাই একসঙ্গে আছে। শিরো এতে একটুও অবাক হয় না, বরং ভেল শিরোকে জিজ্ঞেস করে সেও কি তার দলে যোগ দিতে পারে। শিরো উত্তর দেয় সে এমনিতেই তাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছিল। এমনকি বিও ভেলকে দলে পেয়ে খুশি হয়। এরপর এলফ মেয়েটি তার সোনার গিল্ড রিং দেখায় এবং জানায় যে আগেরবার দেখা হওয়ার পর সে নিজের র্যাঙ্ক বাড়িয়ে এই র্যাঙ্ক অভিযাত্রী হয়েছে। ক্লে এতে খুবই মুগ্ধ হয় এবং একদিন স্পারিং ম্যাচের প্রস্তাব দেয়, যা ভেল হাসিমুখে গ্রহণ করে। এরপর হফ মন্তব্য করে যে ভেলের আত্মার পবিত্রতা তাকে গভীরভাবে শান্ত করে। সে ভেল সম্পর্কে একটি গোপন কথা প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু ভেল তাকে অনুরোধ করে যেন সে নিজের গোপন কথাটাও বলে। পরে শিরো বলে যে হফ ভেল সম্পর্কে একটি গোপন কথা বলতে যাচ্ছিল, কিন্তু ভেল অনুরোধ করে যেন এখনই সেটা না বলা হয়। হফ তখন চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়,
কারণ সে বুঝতে পারে ভেল নিজেই একদিন তার বন্ধুদের সামনে সেই গোপন কথা প্রকাশ করতে চায়। ভেল বলে, যদি শিরো তার কোয়েস্ট গ্রহণ করে তাহলে সে সবকিছু এখনই তাকে জানাবে। শিরো বলে, সব খুলে বলো, আমি তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। ভেল জানায় যে তার বোন লুডি তাদের গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, আর সে চায় শিরো তাকে খুঁজে বের করুক। সে ব্যাখ্যা করে যে লুডি গ্রামের পুরোহিতা এবং ভবিষ্যতের প্রধানের জন্ম দেওয়ার দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে। তার বিয়ে হওয়ার কথা ছিল এবং তাকে সন্তান জন্ম দিতে হতো, কিন্তু সে সবকিছু ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। শিরো বুঝতে পারে যে সে এখন এক ভীষণ ভারী রাজনৈতিক নাটকের মধ্যে জড়িয়ে পড়েছে। কিন্তু ভেল গল্প চালিয়ে যায়। সে বলে, লুডি সব সময়ই বলত যে সে এমন একজন পুরুষকে বিয়ে করতে চায় না যাকে সে ভালোবাসে না। সে বিয়ের জন্য কিছু শর্তও দিয়েছিল। সে চেয়েছিল একটি সুন্দর ডানাওয়ালা ঘোড়া। কিন্তু ভেল যখন সেই ঘোড়া নিয়ে ফিরে আসে ততক্ষণে লুডি গ্রাম থেকে উধাও হয়ে গেছে। ভেল বলে, যেহেতু শিরো অনেক রকম জাদু ব্যবহার করতে পারে তাই সে ভেবেছিল সে তার বোনকে খুঁজে পেতে পারবে। কিন্তু পুরো গল্প শোনার পর শিরো নিশ্চিত হতে পারে না যে সে লুডিকে বাড়ি ফিরিয়ে আনতে চায় কিনা, যেখানে তাকে কোনো অচেনা লোককে বিয়ে করতে হবে। ভেল স্পষ্ট করে বলে যে সে তার বোনকে জোর করে ফিরিয়ে আনতে চায় না। সে শুধু কষ্ট পেয়েছে এই কারণে যে লুডি তাকে কিছু না বলেই চলে গেছে, আর সে শুধু তার কারণটা জানতে চায়। শিরো তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, আর দলের বাকি সদস্যরাও সঙ্গে যেতে প্রস্তুত হয়। শিরো ঠিক করে অনুসন্ধান শুরু করবে এলফদের গ্রাম থেকে। ভেল দলকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং বলে, এমন একটি বন পেলে যেখানে কিছু শর্ত পূরণ হয় সে এলফদের গ্রামে যাওয়ার পথ খুলতে পারে। সে শুধু শিরোকে বলে যে এটি একটি স্পেশাল ম্যাজিক স্পেল। শিরো ভাবতে থাকে, এটা কি তার টেলিপোর্ট স্পেলের মতো কাজ করে? হঠাৎ হফ বলে ওঠে, সবাই যদি তার পিঠে চড়ে তাহলে অনেক দ্রুত পৌঁছানো যাবে। সে সঙ্গে সঙ্গে নিজের ঘোড়ার রূপে পরিবর্তিত হয় এবং নিজেকে ঘোড়াদের গোজো সাতরু বলে ঘোষণা করে, স্বর্গ আর পৃথিবীর মধ্যে একমাত্র আমিই সবচেয়ে দ্রুত। শিরো ও তার বন্ধুরা তা অস্বীকার করতে পারে না, কারণ হফ মুহূর্তের মধ্যেই তাদের জঙ্গলের মাঝখানে নিয়ে যায়। সেখানে ভেল নদীর দেবীর কাছে প্রার্থনা করে এলফদের গ্রামে যাওয়ার পথ খুলতে। তার সামনে একটি কালো ঘূর্ণি তৈরি হয়। সে সবাইকে বলে ঘূর্ণিটা ছুলেই তারা গ্রামে পৌঁছাবে, আর সঙ্গে সঙ্গে নিজেই ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে শিরো আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ক্লে আর বিও তার মতো ভীতু নয়। তারা পরপর ঘূর্ণির ভেতরে ঢুকে যায়। যখন শুধু হফ আর শিরো বাকি থাকে, হফ শিরোকে বলে ভেলের দিকে নজর রাখতে, কারণ তার উজ্জ্বল ব্যক্তিত্বের আড়ালে একটি অন্ধকার গোপন রহস্য লুকিয়ে আছে। শিরো এটা বিশ্বাস করতে পারে না, কিন্তু হফ মনে করে শিরো সহজেই ভেলকে বাঁচাতে পারবে। এই কথা বলে হফও ঘূর্ণির মধ্যে অদৃশ্য হয়ে যায়, আর শিরো নার্ভাস হয়ে তার পিছু নেয়। ঘূর্ণি পার হয়ে চোখ খুলতেই শিরো দেখে এলফদের সুন্দর ও রহস্যময় ভূমি। হঠাৎ বিও আর অন্যরা তাকে খুঁজতে আসে, সবাই ধুলোবালি মাখা ও ক্লান্ত। তারা অভিযোগ করে যে শিরো সময়মতো না আসায় তারা খুব চিন্তিত ছিল। কিন্তু শিরোর মনে হয় সে তো মাত্র কয়েক সেকেন্ড দেরি করেছে। সে তাদের পরিষ্কার করতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একটি তীর ছোড়ে, যা অল্পের জন্য তাকে মিস করে। এরপর আরও তীর উড়ে আসতে থাকে, আর শিরো তার দলের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করে। ভেল তীরগুলো চিনে ফেলে, এগুলো তার গ্রামের। ঠিক তখনই ধনুকধারীরা সামনে এসে ভেলকে অভিশাপ দিতে থাকে, জিজ্ঞেস করে কি সাহসে সে তাদের পবিত্র স্থানে প্রবেশ করেছে। এটা দেখে শিরো হফের কথার কথা মনে করে এবং ভাবতে শুরু করে, ভেলের সেই অন্ধকার দিকটা আসলে কি। ধনুকধারীদের নেতা ভেলকে গালাগালি করে বলে, কি সাহসে সে বহিরাগতদের তাদের পবিত্র মাতৃভূমিতে এনেছে। ভেল বোঝানোর চেষ্টা করে যে তার বন্ধুরা কারো ক্ষতি করতে আসেনি, তারা শুধু লুডিকে খুঁজতে সাহায্য করছে। কিন্তু সেই এলফ বদমাশ তাকে কথা শেষ করতে দেয় না এবং ঘোষণা করে যে কেউই তাকে বিশ্বাস করবে না। সে বলে, ভেলের নোংরা ও তুচ্ছ সঙ্গীদের কখনোই এই পবিত্র ভূমিতে পা রাখা উচিত ছিল না। এই কথা হফকে ভীষণ রাগিয়ে দেয়। সে ব্যারিয়ারের বাইরে বেরিয়ে আসে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করে, সে কি তাকে নোংরা বলেছে। এলফটি আগেই তার উপস্থিতিতে ভীত হয়ে পড়ে। তারপরই কালো মেঘে আকাশ ঢেকে যায়। হফ বলে, কি সাহসে সে তার মতো এক দেবীকে তুচ্ছ বলে। এরপর সে নিজের আসল রূপে রূপান্তরিত হয়। এলফরা তা দেখে হতবাক হয়ে যায়। তারপর হফথর আর সব পিকাচুকে এয়ার সাপোর্টের জন্য ডাক দেয়। এলফরা যখন আবার স্বাভাবিক অবস্থায় ফেরে, চুল পর্যন্ত পার্ম হয়ে যাওয়ার পর তারা হফের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে। হফ উপহাস করে বলে, এলফরা সত্যিই অধপতিত হয়েছে, যদি তারা তার শক্তি চিনতেই না পারে। শিরো অবাক হয়ে যায়, কারণ হফ যখন ঘোড়ার রূপে থাকে তখন কেবল যথেষ্ট জাদুশক্তিসম্পন্ন মানুষই তার কথা শুনতে পারে। অথচ এখানে সব এলফি অনায়াসে তার সঙ্গে কথা বলছে। এরপর সেই বদমাশ হফকে জিজ্ঞেস করে, তাদের রাজ্যে আসার উদ্দেশ্য কি। শিরো সামনে এগিয়ে সেই প্রশ্নের উত্তর দেয়। এলফরা তাকে খুব একটা স্বাগত জানায় না এবং পরিচয় দিতে বলে। শিরো নিজেও তার দলের পরিচয় দেয় এবং জানায় যে ভেল তাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। শিরো যে একজন অলরাউন্ডার অভিযাত্রী তা দেখে সেই এলফ মুগ্ধ হয়। সে নিজের পরিচয় দেয়,
লিল এবং তাদের গ্রামে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। গ্রামের পথে হফ শিরোকে বলে যে সে জঙ্গলে ভীষণ অস্বস্তিকর কিছু অনুভব করছে, কিন্তু সেটা ঠিক কি সে জানে না। পথে শিরো ও অন্যরা এলফদের বনের অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, কিন্তু ক্লে লক্ষ্য করে যে বাতাসে মানা অশুদ্ধ, যা শ্বাস নিতে সমস্যা সৃষ্টি করছে। লিল সবাইকে বলে যে গ্রামে ঢোকার আগে তাদের পরিষ্কার হতে হবে। শিরো দায়িত্ব নেয় এবং সবার ওপর ক্লিনিং স্পেল ব্যবহার করে। আশ্চর্যজনকভাবে এবার স্পেলটি ব্যবহার করতে অনেক বেশি মানা লাগে। ফলস্বরূপ সবাই পরিষ্কার হয়ে যায়, আর তারা অনুভব করে চারপাশের মানা অশুদ্ধতা মিলিয়ে যাচ্ছে। লিল এতে হতভম্ব হয়ে শিরোকে জিজ্ঞেস করে সে কিভাবে এটা করল, কিন্তু শিরো নিজেও বুঝতে পারে না কিভাবে তার স্পেল এত শক্তিশালী হয়ে গেল। তবে এর থেকেও বড় প্রশ্ন হল, গ্রামের আশেপাশে মানা এত ঘন কেন? শিরোর মনে হয় এর সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা বিশাল বৃক্ষটির কোনো সম্পর্ক আছে। ডালপালা দিয়ে তৈরি পথ ধরে যখন তারা সেই মহান গাছটির দিকে এগিয়ে যায়, ভেল ব্যাখ্যা করে যে ওই বিশাল গাছটি সমস্ত এলফদের প্রতীক, আর তার ভেতরেই হাই এলফরা বাস করে। সে বলে, শুধু হাই এলফার যাদের তাদের কাছ থেকে অনুমতি আছে তারাই ওই গ্রামে ঢুকতে পারে। তখনই সবাই বুঝতে পারে যে ভেল আসলে একজন হাই এলফ। ভেলটা বেশ নার্ভাস হয়ে সেটা স্বীকার করে এবং তার জন্য ক্ষমাও চায়, কিন্তু শিরো বুঝতেই পারে না কেন সবাই এত বড় ব্যাপার বানাচ্ছে। ভেল বোঝায় যে হাই এলফদের জন্য তাদের গ্রাম ছেড়ে বেরোনো নিষিদ্ধ, আর তারা তাদের রক্তধারা আর আইনকানুনকে সবকিছুর ঊর্ধ্বে রাখে। শিরো জিজ্ঞেস করে, গ্রাম ছাড়লে কি মানুষ মারা যায়? ভেল উত্তর দেয়, ব্যাপারটা তেমন নয়। তখন শিরো বলে, তাহলে তো ঠিকই আছে, কারণ আরও মূল্যবান কিছু রক্ষার জন্য কখনো কখনো নিয়ম ভাঙা উচিত। ভেল ভাবে, শিরোর এই সদয় কথাগুলো বিশ্বাস করা উচিত কিনা। তখন শিরো বলে, নিয়ম মেনে চলা হয়তো সঠিক কাজ, কিন্তু পুরনো নিয়ম যখন সময়ের সঙ্গে বদলাতে ব্যর্থ হয়, তখন সেগুলো সবার জীবন দুর্বিষহ করে তোলে। শিরোর কথায় ভেল গভীরভাবে প্রভাবিত হয়। ঠিক তখনই হফ এলফ সমাজকে খোঁচা দিতে পিছপা হয় না। সে হাই এলফদের সংকীর্ণমনা বলে আখ্যা দেয়, যারা ভাবে তাদের গ্রামটাই পুরো দুনিয়া। একই কারণে তারা যে নদী দেবীর পূজা করে তাকেও সে অপছন্দ করে। বি নিজের উদ্বেগ প্রকাশ করতে ভেলকে জড়িয়ে ধরে। বন্ধুরা যে তাকে এতটা ভালোবাসে তা দেখে ভেল কান্নায় ভেঙে পড়ে। এরপর সে সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ট্রির ভেতরে অবস্থিত হাই এলফদের প্রাসাদে নিয়ে যায়। সেখানে ঢুকতেই এক সুন্দরী দাসী এসে ভেলকে স্বাগত জানায়। ভেল তাকে তার বড় ভাইয়ের সঙ্গে একটি সাক্ষাতের ব্যবস্থা করতে বলে। ভেলের ভাই আসা পর্যন্ত শিরো আর অন্যরা অপেক্ষা করতে থাকে। এই ফাঁকে শিরো এলফদের চা চেখে দেখে, যা তার কাছে ম্যাচার মতো লাগে। কিছুক্ষণ পর ভেলের ভাই এসে হাজির হয়। শিরো বুঝতে পারে যে শৈশবে পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে তার শরীর এখনও শিশুর মতোই রয়ে গেছে। ভেল ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তার ভাই ওরকাস্ত এড়িয়ে যায়, কারণ ভেল ভুল করে তাকে চেপে ফেলতে পারে। এরপর ভেল সবাইকে তার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং জানায় যে তিনি এই জায়গার শাসক। ওরকাস্ত তাদের বলে আনুষ্ঠানিকতা বাদ দিতে এবং তারপর হফকে যথেষ্ট সম্মানের সঙ্গে অভিবাদন জানায়। শিরো একদৃষ্টিতে ওই পকেট সাইজের এলফটার দিকে তাকিয়ে থাকে। ওরকাস্ত সেটা খেয়াল করে জিজ্ঞেস করে, সে কি জানতে চায় কিভাবে একজন হাই এলফ এত ছোট হতে পারে। শিরো সোজাসাপটা হ্যাঁ বলে। তখন ওরকাস্ত জানায় যে তাদের গোত্রের রক্তে একটি অভিশাপ রয়েছে, আর এটাই তাদের বাস্তবতা। ভেল এতে ভীষণ বিরক্ত হয়ে কান্না শুরু করে এবং বলে যে সে যেকোনোভাবে এই অভিশাপ ভাঙতে চায়। শিরো পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারে না। ওরকাস্ত তাকে বলে তার ছোট ভাইবোনের কথা পাত্তা না দিতে। ছোট ভাইবোন কথাটা শুনে শিরোর মাথা প্রায় শ্যাডো রিয়ালমে চলে যায়। আসলে ভেল নিজেকে নারী হিসেবে চিহ্নিত করে, কিন্তু তার শরীরে উভয় লিঙ্গের বৈশিষ্ট্য রয়েছে। শিরো একেবারেই এটা হজম করতে পারে না, কিন্তু ক্লে বলে যে লিজার্ডম্যানদের মধ্যে এমন বিষয় সাধারণ। এরপর ওরকাস্ত অতিথিদের বিশ্রাম নিতে বলে। যাওয়ার আগে শিরো গ্রামের চারপাশের অস্বাভাবিক মানা ঘনত্বের কারণ জানতে চায়। ওরকাস্ত অবাক হয় যে শিরো এটা বুঝতে পেরেছে এবং জানায় যে গত 6 মাস ধরে মানা ঘনত্ব বাড়ছে, যা শিরোর খুঁজে পাওয়ার সময়ের সঙ্গে মিলে যায়। শিরো পরিস্থিতি সামাল দিতে কিছু করার অনুমতি চাইলে ওরকাস্ত তাতে রাজি হয়। তারা একটি বারান্দায় যায়, যেখানে শিরো একটি বিশাল ম্যাজিক স্টোন তৈরি করে, যা ওরকাস্তকে মুগ্ধ করে। তার রক্ষীরা অবশ্য এটাকে বিপজ্জনক ভেবে ওরকাস্তকে সরে যেতে বলে, কিন্তু ওরকাস্ত শিরোর ওপর সম্পূর্ণ ভরসা রাখে। শিরো যখন তাকে ম্যাজিক স্টোনে হাত রেখে সক্রিয় করতে বলে, ওরকাস্ত এক মুহূর্তও দ্বিধা না করে তাই করে। স্টোনটি সক্রিয় হতেই তা এলফ গ্রামটির ওপর ভেসে ওঠে এবং সবুজ আলো ছড়ায়। মানা ঘনত্ব কমে যায়, আর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা দেখে ওরকাস্ত বুঝতে পারে যে শিরোই সেই ব্যক্তি, যার কথা গ্রামটির ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। সেই সঙ্গে সঙ্গে শিরোর সামনে হাঁটু গেড়ে বসে। অবাক হয়ে যাওয়া শিরোকে সে একটি গোপন জায়গায় নিয়ে যেতে বলে,
যেখানে প্রাচীন ভবিষ্যৎবাণী লেখা একটি পাথর রাখা আছে। ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, পবিত্র রক্ত ম্লান হয়ে গেলে এক ভয়াবহ খরা এলফদের আঘাত করবে। কিন্তু শিগগিরই ভিন্ন রক্তধারার একজন আবির্ভূত হবে, যে আবার পৃথিবীতে প্রাণ ফিরিয়ে আনবে। শিরো আর ওরকাস্ত ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করতে শুরু করে এবং বুঝতে পারে যে এটা হাই এলফদের বিলুপ্তির কথাই বলছে। শিরো বুঝতে পারে যে ভিন্ন রক্ত মানে এলফ গোত্রের বাইরের কেউ, এবং তার মনে হয় সে নিজেই হয়তো সেই ভূমিকার সঙ্গে মানানসই। সেই রাতেই মানা ঘনত্ব কমে যাওয়ায় ভেল ঠান্ডা হাওয়া উপভোগ করছিল। শিরো তার কাছে এসে হাই এলফদের অভিশাপ সম্পর্কে জানতে চাইলে ভেল বিরক্ত হয়ে পড়ে। তখন দাসী নিজেই শিরোকে সবকিছু জানাতে এগিয়ে আসে। সে বলে, এই অভিশাপ আসলে এক রহস্যময় রোগ, যা কয়েক প্রজন্ম আগে হাই এলফদের মধ্যে দেখা দিতে শুরু করে। এই রোগ শরীরের স্বাভাবিক বৃদ্ধি থামিয়ে দেয়। প্রায় 50 বছর আগে পরিস্থিতি হঠাৎ আরও খারাপ হয়ে যায়। নবজাতক শিশুরা বেশি দিন বাঁচতে পারত না, আর মনে হতে থাকে যেন পুরো জাতটাই অভিশপ্ত। দাসী কান্নায় ভেঙে পড়ে জানায় যে সে নিজেও এই অভিশাপে নিজের সন্তানকে হারিয়েছে। ভেল সামলে নিয়ে তাকে সান্ত্বনা দেয়। শিরো চুপচাপ ভাবতে থাকে, কী ধরনের অভিশাপ এমনটা করতে পারে। পরের দিন ওরকাস্ত শিরোকে তার মায়ের কাছে নিয়ে যায়। তিনি হলেন এলফদের রানী। রানী শিরোর আভা দেখে মন্তব্য করেন যে তার রং খুবই অদ্ভুত। শিরো কিছু জিজ্ঞেস করার আগেই রানী দেখে বুঝে ফেলেন যে সে একটি প্রাচীন ড্রাগনের শিশু। তিনি বিস্ময়ে উঠে দাঁড়ান এবং বোঝেন যে শিরোকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে বলেই তার আভা এত বিশেষ। আনন্দের সঙ্গে এতে সম্মতি জানায়। শিরো ভদ্রতা নিয়ে চিন্তিত হলেও রানী তাকে আশ্বস্ত করেন যে সব ঠিক আছে। রানী শিরোকে মানার অশুদ্ধতা দূর করার জন্য ধন্যবাদ জানান। শিরো বলে, এই বিষয়টা নিয়ে আরও আলোচনা দরকার। সে রানীকে জিজ্ঞেস করে, 6 মাস আগে মানা ঘনত্ব বাড়ার সময় কি ভূমিকম্প হয়েছিল। রানী জানান, ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে নদীর গতিপথ বদলে গিয়েছিল। শিরো ব্যাখ্যা করে যে সেই ভূমিকম্প সম্ভবত কোনো দানবকে জাগিয়ে তুলেছে, যা পুরো এলফ ভূমিতে মানার প্রবাহ ব্যাহত করছে। রানী তার সামনে নতজানু হয়ে অনুরোধ করেন বিষয়টি সামাল দিতে, আর শিরো প্রতিশ্রুতি দেয় সে চেষ্টা করবে। এরপর সে বলে, আরও গুরুতর একটি বিষয় আছে যেটা নিয়ে কথা বলা দরকার। কিছুক্ষণ পর শিরো তার বন্ধুদের কাছে ফিরে আসে এবং জানায় যে রানীর সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সবাই কৌতূহলী হলে শিরো বলে, ভবিষ্যৎবাণীতে যে ভিন্ন রক্ত এর কথা বলা হয়েছে, সেটা সে নয়। সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। তখন শিরো একটি ম্যাজিক ডিভাইস ব্যবহার করে, যাতে বাইরে কোনো শব্দ না যায়, কারণ সে যা বলতে যাচ্ছে তা ভীষণ চমকপ্রদ। সে জানায় যে সে রানী, ওরকাস্ত আর দাসীর শরীর স্ক্যান করেছে এবং তাতে জেনেটিক ত্রুটি পেয়েছে। ভেল ঠিক বুঝে ওঠার আগেই আতঙ্কিত হয়ে যায়। শিরো বোঝায়, জেনেটিক ত্রুটি মানে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া শারীরিক নকশা বিকৃত হয়ে গেছে। ক্লে জিজ্ঞেস করে, এটা কেন হবে। শিরো উত্তরের সূত্র পেতে ভেলকে একটি প্রশ্ন করে, দাসীর স্বামীকে। জানা যায়, সে নিজের যমজ ভাইকেই বিয়ে করেছে। শিরো তখন বলে, এলফরা যে অভিশাপে ভুগছে তাকে বলা যায় সুইট হোম আলাবামা কার্স, আর এটা পুরোপুরি তাদের নিজেদের দোষ। হাই এলফরা তাদের পবিত্র রক্ত রক্ষা করতে গিয়ে একই রক্তধারার মধ্যেই বিয়ে করেছে, আর জীববিজ্ঞানের সামান্য জ্ঞান থাকলেই বোঝা যায় এটা কতটা ভুল। সে বলে, সমাধান খুব সহজ, হাই এলফদের রক্তধারায় বাইরের ডিএনএ ঢোকাতে হবে। এটা শুনে ভেল আবেগে ভেঙে পড়ে। সমস্যার সমাধান এত সহজ জেনে সে খুশি হয় এবং বলে, এতে তার মতো অস্বাভাবিক কেউ আর জন্মাবে না। সে কাঁদতে শুরু করলে তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে। ক্লে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, এলফদের কিভাবে বোঝানো হবে যেন তারা নিজেদের রক্তধারার বাইরে বিয়ে করতে রাজি হয়। ভেল বলে, তার মা আর ভাই শিরোর কথা শুনবে, কিন্তু অন্যদের ব্যাপারে সে নিশ্চিত নয়। শিরো হথকে জিজ্ঞেস করে, সে কি কোনো ঐশ্বরিক আদেশ বা এমন কিছু জারি করতে পারে যাতে এলফরা তার কথা শোনে। কিন্তু হথ এতে একেবারেই আগ্রহী নয়। সে দাবি করে যে এলফদের ব্যাপারে তার কোনো স্বার্থ নেই, আর তারা যদি বিলুপ্তির দিকে এগিয়ে যায়, তাতেও তার কিছু যায় আসে না। সে ঘোষণা করে যে দেবতারা সব সৃষ্টির প্রতি সমান ন্যায়বান। তারপর শিরোকে জিজ্ঞেস করে, সে কি তার পথে দেখা প্রতিটি আত্মাকে বাঁচাতে চায়। শিরো জবাব দেয় যে সে তার বন্ধুকে সাহায্য করার জন্য যা করা সম্ভব তাই করবে, কারণ সেটাই সঠিক কাজ। সে গভীর দৃষ্টিতে হথের দিকে তাকিয়ে থাকে, আশা করে সে হয়তো মতো বদলাবে। হথ তখন বলে যে সে নিজের ভালো থাকার কথা না ভেবে অত্যন্ত দয়ালু। শেষমেশ সে এলফদের সাহায্য করতে রাজি হয়, তবে নিজে কিছু করবে না। পরিবর্তে সে ভেলকে বলে যে তাদের নদীর দেবী লিবেলকে খুঁজে বের করতে হবে, কারণ এলফরা তাকে পূজা করে এবং তার প্রভাব তাদের ওপর বেশি। হথ এরপর ভেলকে কাদা বন্ধ করতে বলে, কারণ এখন তার প্রার্থনা এক দেবতা শুনেছে।
তারপর সে শিরোর দিকে ঘুরে জানায়, যেহেতু সে এক দেবতার সেবা চেয়েছে, তাই তাকে উপযুক্ত মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে। শিরো নার্ভাস হয়ে জিজ্ঞেস করে হথ কি চায়, আর তখন জানা যায় সে শুধু 10টা বাটার সয়া সস আলু চায়। এরপর হথার বেয়া আকাশে উড়ে যায় নদীর দেবী লিবেলকে খুঁজতে। মিনওয়াইল শিরো আর বাকিরা বনে অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর হথার বেয়া ফিরে আসে এবং জানায় যে তারা লিবেলের কোনো চিহ্নই পায়নি। এতে সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু ভেল সবচেয়ে বেশি শক খায়, তার অভিভাবক দেবী এমন সংকটের সময় নিজেকে লুকিয়ে রেখেছে। ক্লে বলে যে আশেপাশে ভারী জাদুর উপস্থিতি রয়েছে, তাই নিশ্চয়ই কিছু গুরুতর ভুল হচ্ছে, আর সেটার সাথেই দেবীর অন্তর্ধান জড়িত থাকতে পারে। শিরো ভেলকে বলে যে এখন আশা হারানোর সময় নয়, পরের পদক্ষেপ নেওয়ার আগে তাদের আরও তথ্য জোগাড় করতে হবে। সে ভেলকে জিজ্ঞেস করে এখানে কোনো অ্যাডভেঞ্চারার গিল্ড আছে কিনা। ভেল জানায় যে এখানে ডেইমোস গিল্ড রয়েছে। এই নাম শুনে ক্লে চমকে যায় এবং কৌতূহলী শিরোকে জানায় যে ডেইমোস গিল্ড পুরো মহাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে সম্মানিত গিল্ড। শিরো খুশি হয়ে যায়, আর বলে যে তারা এখনই গিল্ডে যাবে। তারা যখন ডেইমোস গিল্ডে পৌঁছায়, দেখা যায় সেটা বনের মাঝে একটা সাদামাটা কটেজ মাত্র। তবু ক্লে আরও প্রশংসা করে জানায়, এটাকে মহাদেশের শীর্ষ গিল্ড বলা যায়, কারণ এখানে সদস্যদের গড় র্যাঙ্ক সবচেয়ে বেশি। তবে তারা বাইরের দুনিয়ার সঙ্গে প্রায় কোনো যোগাযোগই রাখে না, এজন্যই তাদের ফ্যান্টম গিল্ড নামে ডাকা হয়। শিরোর মনে আশা জাগে যে এখানে সে বিরল উপকরণের খবর জানতে পারবে। তারা গিল্ডে ঢুকতেই মমি গিল্ডমাস্টার সারা তাদের স্বাগত জানায়। সে বলে যে শিরো আর ক্লের সম্পর্কে সে অনেক শুনেছে, তাই তারা শহরে এসেছে জানতে পেরে তাদের সাথে দেখা করতে চেয়েছিল। হঠাৎই সে ভেলের হাত ধরে কামুক ভঙ্গিতে বলে সে ভেলকে নিয়ে কতটা চিন্তিত ছিল। ভেল বলে যে সে ঠিক আছে, কিন্তু সারা আরও আগ্রাসীভাবে ফ্লার্ট করতে থাকে। দৃশ্যটা শিরোর জন্য খুব বেশি হয়ে যায়, তাই সে সরে যায়। সে ক্লেকে কোয়েস্ট বোর্ডের দিকে তাকিয়ে থাকতে দেখে। ক্লে মন্তব্য করে যে আশেপাশে এত অদ্ভুত ঘটনা ঘটলেও বোর্ডে কোনো অস্বাভাবিক অনুরোধ নেই। শিরো বোর্ড দেখে এবং লক্ষ্য করে যে বেশিরভাগই জিনিস সংগ্রহের কোয়েস্ট। তার নজরে পড়ে বিড়াল কানযুক্ত মাশরুম। সারা জানায় যে এগুলো কাঁচা খাওয়াও খুব সুস্বাদু। সে আরও বলে যে এই মাশরুমগুলো অন্ধকারে জ্বলে ওঠে এবং কোথায় পাওয়া যায় তাও জানায়। তবে সাম্প্রতিক সময়ে বাতাসে উচ্চমানা ঘনত্ব থাকার কারণে এগুলো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। শিরো আর ক্লে দুজনেই বোঝে যে ওই জায়গাটা দেখা উচিত, কারণ সেটা পরিস্থিতির সূত্র দিতে পারে। ভেল তাদের পথ দেখাতে রাজি হয়, কারণ সে জায়গাটা খুব ভালো চেনে। সেই রাতে শিরো একটি নতুন ওষুধ তৈরি করে। বি তাকে জিজ্ঞেস করে এটা কি করে। শিরো জানায়, এটা এক ধরনের বিশেষ পটিয়ন, অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির জন্য তার বানানো এক ধরনের বীমা। পরের সকালে তারা গিল্ডে যায়, যেখানে সারা তাদের হাতে বিড়াল কানযুক্ত মাশরুম সংগ্রহের একগাদা কোয়েস্ট দেয়। সেই শিরোকে ধন্যবাদ জানায়, কারণ সম্প্রতি এই মাশরুমের চাহিদা অনেক বেড়েছে। শিরো প্রতিশ্রুতি দেয় যে সে যতটা সম্ভব ভালো মাশরুম নিয়ে আসবে। তবে সারা চিন্তিত হয়ে পড়ে, কারণ দেখে তাদের দল খুব ভালোভাবে সজ্জিত নয়। সে জানায় যে গন্তব্যে পৌঁছাতে কয়েক দিন লাগবে, কিন্তু শিরো বলে যে এতে কোনো সমস্যা হবে না। পুরো দল হফের পিঠে চড়ে, আর সে উড়ে যায়। ভেল তাকে বলে উত্তরের দিকে উঠতে, যতক্ষণ না একটা বিশাল হ্রদ দেখা যায়, তাদের গন্তব্য হ্রদের পাশেই। কিছুক্ষণ উড়ার পর হ্রদ চোখে পড়ে। নতুন উপকরণ আবিষ্কারের চিন্তায় শিরো উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু হফ জানায় যে হ্রদের কাছে আসতেই বাতাসে মানা ভীষণ ঘন হয়ে যাচ্ছে। শিরো সঙ্গে সঙ্গে আগের রাতে বানানো ওষুধটা ক্লে আর ভেলকে দেয় এবং বলে যে এটা তাদের গুহার ভেতরের ঘন মানার প্রভাব সামলাতে সাহায্য করবে। ঠিক তখনই হফ জানায় যে সে একটা গুহা দেখতে পাচ্ছে। ভেল নিশ্চিত করে যে সেটাই মাশরুম জন্মানোর গুহা, কিন্তু কিছু একটা ঠিক লাগছে না। তারা গুহার পাশে নামতেই দেখে অনেক মৃত দানব পড়ে আছে, যাদের দেহের রং বদলে যাচ্ছে এবং সমস্ত বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। ভেল খুব চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে তাকে গুহার ভেতরে গিয়ে দেখতে হবে। সেই শিরো আর অন্যদের অপেক্ষা করতে বলে। শিরো তাকে থামাতে চায়, কিন্তু ভেল শোনে না। হঠাৎ করেই সে হাঁটু গেড়ে পড়ে যায়, শ্বাস নিতে পারে না। ক্লে তাকে সাহায্য করতে ছুটে যায়, কিন্তু শিরো থামাতে গিয়ে দেরি হয়ে যায়। ক্লেও গুহা থেকে বের হওয়া অতিঘন মানার প্রভাবে আক্রান্ত হয়। বন্ধুদের এমন অবস্থায় দেখে শিরো তার স্টাফ বের করে, ক্লিনজ স্পেল ব্যবহার করে বাতাসের মানা ঘনত্ব কমিয়ে দেয়। এতে দানবদের কালো দেহ সম্পূর্ণ মিলিয়ে যায় এবং ভেলোক্লে আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। শিরো স্বস্তি পায়, কিন্তু হফ জানায় যে মানা খুব দ্রুত আবার ঘন হয়ে যাবে। শিরো সঙ্গে সঙ্গে সবাইকে তার দেওয়া ম্যাজিক আইটেম ব্যবহার করতে বলে। তারা সেটি সক্রিয় করতেই সোনালি আলো তাদের ঘিরে ধরে এবং চারপাশের ঘন মানা থেকে রক্ষা করে। এখন সবাই বুঝে যায় যে মানার উৎস গুহার ভেতরেই আছে,
আর সেটাই দানবগুলোকে মেরেছে। শিরোর মানার প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে, কিন্তু সে ভাবতে থাকে, ম্যাজিক টুল থাকলেও ক্লে আর ভেল ঠিক থাকবে তো? হফের জন্য কোনো টুল না থাকায় সে তাকে একটু অপেক্ষা করতে বলে, যাতে সে একটা বানাতে পারে। হফ বলে সেটার দরকার নেই, আর হঠাৎই সে তার মানব রূপে রূপান্তরিত হয়, কিন্তু এবার সে ভীষণ ছোট। সবাই অবাক হয়ে যায়। হফ বলে, এই আকারে সে কারো সাথে লেগে থাকতে পারবে এবং ম্যাজিক টুলের প্রভাবের মধ্যেই থাকবে। সে ক্লের কাঁধে বসে তাকে এগোতে বলে। এরপর দলটি অন্ধকার গুহায় প্রবেশ করে। শিরো জাদু দিয়ে আলো জ্বালায়, আর ভেল সবাইকে কাছে থাকতে বলে, না হলে তারা পথ হারাতে পারে। ভেতরে এগোতে এগোতে সে বলে যে জায়গাটা ভীষণ ভৌতিক লাগছে, আর চারপাশে শুধু মৃত দানবের দেহ। হঠাৎ তারা এক অদ্ভুত পোকা জাতীয় দানবের মুখোমুখি হয়। ক্লে অবাক হয়ে যায় যে এমন ঘন মানার মধ্যেও কোনো দানব টিকে থাকতে পারে। ভেল বলে সে আগে কখনো এমন প্রাণী দেখেনি এবং কাছ থেকে পরীক্ষা করতে যায়। তখন দানবটি তার দিকে মারাত্মক অ্যাসিড ছুড়ে দেয়, তাকে এক ধাপ পিছিয়ে যেতে বাধ্য করে। ক্লে বলে যে দানবগুলো নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে, তাই তাদের সাবধান হতে হবে। ঠিক তখনই তারা বুঝতে পারে, তারা আরও অনেক এমন দানব দ্বারা ঘিরে গেছে। ভয়ঙ্কর পোকাগুলো কাছে আসতে থাকে। একটি দানব শিরোর ওপর হামলা করলে সে আর নিজেকে সংযত রাখে না। সে তার মুঠো জাদুতে ঢেকে এক ঘুষিতে দানবটাকে উড়িয়ে দেয়, যা গিয়ে আরও কয়েকটা দানবকে ধাক্কা দেয়। এরপর ক্লে লড়াইয়ে যোগ দেয় এবং পেছনে থেকে আক্রমণ করা একটি দানবকে মেরে ফেলে। আগুনের নিঃশ্বাস ছুঁড়ে কয়েকটাকে পুড়িয়ে ছাই করে দেয়। তবুও দানবের সংখ্যা অনেক বেশি। শিরো বুঝতে পারে যে একসাথে মোকাবিলা না করলে লড়াই অনেক দীর্ঘ হবে। সে ভেলকে জিজ্ঞেস করে সামনে কোনো খোলা জায়গা আছে কিনা। ভেল জানায় যে সামনেই একটা বড় এলাকা আছে। সেই সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে যায়, আর সবাই তার পিছু নেয়। দানবরাও তাদের তাড়া করে, কিন্তু সৌভাগ্যক্রমে ভেল এতে ভয় পায় না। শিরো ও অন্যরা ঠিক সময়ে খোলা জায়গাটিতে পৌঁছে যায়। সে লক্ষ্য করে যে দানবগুলো খুব কাছাকাছি চলে এসেছে এবং সবাইকে বলে তার কাছাকাছি থাকতে, যাতে তারা সংঘর্ষের ক্রসফায়ারে না পড়ে। শিরো দানবগুলো আরও কাছে আসা পর্যন্ত অপেক্ষা করে, তারপর চারদিকে ছড়িয়ে পড়া এক শক্তিশালী ব্যারিয়ার ব্যবহার করে। দানবগুলো সেই ব্যারিয়ারের সংস্পর্শে আসামাত্রই বাষ্পীভূত হয়ে যায়। আক্রমণ শেষ হতেই সব দানব উধাও হয়ে যায়, কেবল কিছু ড্রপ আইটেম পড়ে থাকে। তবে ক্লে চিন্তিত হয়ে পড়ে, তার মতে শিরো একটু বেশি করে ফেলেছে, কারণ তার আক্রমণে গুহার ছাদে ফাটল ধরে গেছে। যাই হোক, তারা গুহার ক্ষতির কথা ভুলে গিয়ে বসে আরাম করে মধ্যাহ্নভোজ করতে শুরু করে। হাসিখুশি গল্পে তারা বলে, এমন জায়গায় বসে সুস্বাদু খাবার খাওয়াটাই জীবনের আসল বিলাসিতা। শিরো ভেলকে মূল কথায় আসতে বলে এবং জিজ্ঞেস করে গুহাটা কতটা গভীর। ভেল জানায়, তারা এখন প্রবেশদ্বার আর গুহার একেবারে শেষ প্রান্তের বেদির মাঝামাঝি জায়গায় রয়েছে। ক্লে জিজ্ঞেস করে, সেই বেদি কি দেবী লিবেলকে পূজার জন্য ব্যবহৃত হয়? ভেল নার্ভাস হয়ে উত্তর দেয় যে সে জানে না। তার দাবি, বেদিটি এতটাই প্রাচীন যে এমনকি এলফরাও জানে না এটি কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত। তবে বেদির নকশা ও শিলালিপি, সবকিছুই দেবী লিবেলের সঙ্গে মেলে না। শিরো গভীরভাবে ভাবতে শুরু করে এবং তার সন্দেহ হয়, যদি এই বেদি কোনো দেবতার পূজার জন্য না হয়, তবে হয়তো এটি কিছু একটা সিল করে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। এরপর তারা আবার যাত্রা শুরু করে, এবং অবাক হয়ে দেখে যে এবার আর কোনো পোকা দানব তাদের পথে আসছে না। ক্লে সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ তার মনটা খুব খারাপ লাগছে। ঠিক তখনই ভেল জানায় যে সামনের খিলানের ওপারেই বেদিটি রয়েছে। বেদির কাছে পৌঁছে শিরো দেখে, সেটি বিশালাকৃতির বিড়াল কানওয়ালা মাশরুমে ভরে গেছে। সে হঠাৎ সবকিছু ভুলে গিয়ে ভাবতে শুরু করে, এগুলো রান্না করার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে। হঠাৎই তার নজরে পড়ে, বেদির পেছনের দেয়ালে একটি গর্ত রয়েছে, আর তার ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আছে। সে ভাবে, এটা কি বেহাজকে সাহায্য করার সময় হওয়া ভূমিকম্পের প্রভাব? আর সেই প্রভাব এতদূর এলফদের ভূমিতে কিভাবে পৌঁছাল? ঠিক তখনই সে প্রবল মানার এক ঝাপটা অনুভব করে এবং ভাবে, এটা কোথা থেকে এল। বাকিরাও তা অনুভব করে, আর হফ বলে ওঠে, কিছু বিশাল জিনিস আসছে, আর সেটা খুব কাছেই। শিরো আশেপাশে কিছুই দেখতে পায় না, কিন্তু ঠিক তখনই ভেলের পোশাকের ওপর অ্যাসিডের এক ফোঁটা পড়ে। এতেই সে সব বুঝে যায়। সে তাদের মাথার ওপরে থাকা আলোর গোলকটা আরও উজ্জ্বল করে তোলে এবং দেখে, তারা যে দানবের মুখোমুখি হয়েছে, সেটা একটি দৈত্যাকার স্লাগ, যা গুহার ছাদে আঁকড়ে রয়েছে। নজরে পড়তেই স্লাগটা লাফ দিয়ে নিচে নামে এবং শিরো ও তার দলের ওপর ভয়ঙ্করভাবে মাথা তুলে দাঁড়ায়। সবাই মুহূর্তের নোটিশে আক্রমণের জন্য প্রস্তুত হয়। শিরো স্লাগটির তথ্য পড়ে জানতে পারে, এটি একটি এস র্যাঙ্ক দানব, যা গুহার ভেতরে বসবাসের জন্য বিবর্তিত হয়েছে। এর শরীরের প্রতিটি অংশই ভীষণ বিষাক্ত,
এমনকি শিরোর জন্যও বিপজ্জনক হতে পারে। তবে এর দুর্বলতা হল বিষ। এই কথা শুনে তার বন্ধুরা হতবাক হয়ে যায়। ক্লে বলে, সে এক সময়ের স্র্যাঙ্ক ডার্ক স্লাগের গল্প শুনেছে, যার ভেতরে ছিল ভয়াবহ বিষ, আর সেটি একাই পুরো একটি রাজ্য ধ্বংস করে দিয়েছিল। ভেল শিরোকে বলে যে তারা নিজেরা এই দানবের সঙ্গে লড়তে পারবে না, তাদের পালিয়ে যাওয়া উচিত। কিন্তু শিরো রাজি হয় না। সে বলে, তারা এখান থেকে যেতে পারে না, কারণ সামনে রয়েছে বিশাল এক ধন। তাছাড়া এখন পালালে নদী দেবীর ব্যাপারে কোনো সূত্র পাওয়া যাবে না। আর যাকে হারানো সম্ভব, তার কাছ থেকে পালানো সঠিক সিদ্ধান্ত নয়। ভেল অবাক হয়ে যায়, তারা সত্যিই পালাবে না। সে বুঝতে চায় তারা কিভাবে এই স্লাগকে হারাতে পারবে। শিরো তাকে জানায়, দানবটি আগুনের প্রতি দুর্বল, আর সেটাই বিয়ের বিশেষত্ব। এরপর সে ক্লেকে যুদ্ধে যোগ দিতে ইশারা করে, আর সঙ্গে সঙ্গেই ক্লে তার কাইজু রূপে রূপান্তরিত হয়। হফ মুচকি হেসে শিরোকে বলে, আগেই ভেলকে এই রূপটার কথা জানানো উচিত ছিল। হফ আরও জানায় যে সে সরাসরি যুদ্ধে সাহায্য করতে পারবে না, শুধু পাশে থেকে উৎসাহ দেবে। এটা শুনে ভেলো সিদ্ধান্ত নেয়, সে পিছিয়ে থাকবে না, বন্ধুদের সঙ্গেই লড়বে। শিরো তৎক্ষণাৎ সবার ওপর ব্যারিয়ার জাদু আর গতি বাড়ানোর মন্ত্র দেয়, আর বলে, যা খুশি করো। বি আকাশে উড়ে উঠে স্লাগের ওপর আগুনের গোলা ছোড়ে। জবাবে স্লাগ তার সুর দিয়ে আক্রমণ করে। বি সব সুর এড়িয়ে যায়, আর সেই সুযোগে ক্লে তার অন্ধ দিক থেকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু স্লাগ তাকে টের পেয়ে সুর দিয়ে বেঁধে ফেলে। সুরগুলো যথেষ্ট শক্তিশালী না হওয়ায় ক্লে পেশি শক্ত করে সেগুলো ছিঁড়ে ফেলে এবং গর্বের সঙ্গে ঘোষণা করে যে সে তার বর্ষা দিয়ে দানবটাকে কেটে ফেলবে। সে ঝাঁপিয়ে পড়ে সুর কাটতে শুরু করে, কিন্তু স্লাগ সঙ্গে সঙ্গেই সেগুলো পুনরুজ্জীবিত করে। বি আবার আগুন ছুড়তে চেষ্টা করে, কিন্তু স্লাগের আক্রমণে সে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। শিরো ও ভেল ভাবতে থাকে, চোখ না থাকলেও দানবটা কিভাবে একসঙ্গে জনের সঙ্গে লড়ছে। তখনই শিরোর মাথায় আসে, অন্ধকার গুহায় বসবাসের জন্য বিবর্তিত দানবের চোখের দরকারই নেই। সে বুঝতে পারে, স্লাগের মাথার অ্যান্টেনাগুলোই তার সংবেদন অঙ্গ। সে ভেলকে সেগুলো লক্ষ্য করতে বলে। ভেল ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, আর শিরো তার দিকে আসা সুরগুলো উড়িয়ে দেয়। সেই সুযোগে ভেল লাফিয়ে উঠে স্লাগের অ্যান্টেনা কেটে ফেলে। এতে দানবটা ভীষণ ধীরে নড়াচড়া করতে শুরু করে। এরপর বি তার সবচেয়ে শক্তিশালী আগুনের আক্রমণ চালায়, কিন্তু তাতেও দৈত্যাকার দানবটির তেমন ক্ষতি হয় না। সবাই হতাশ হতে শুরু করে, কারণ আগুনও তার স্যাঁতস্যাঁতে চামড়া ভেদ করতে পারছে না। তখনই শিরোর মনে পড়ে আধুনিক যুগে স্লাগ মারার এক চিরাচরিত উপায়। সে ব্যাগ থেকে উচ্চমানের লবণের এক পাত্র বের করে, কারণ লবণ স্লাগের শরীরের আর্দ্রতা শুষে নিয়ে দ্রুত মেরে ফেলে। রান্নার জন্য রাখা লবণ নষ্ট করতে তার মন খারাপ হয়, তবু সে লবণ ছোট ছোট গোলায় রূপান্তর করে স্লাগের দিকে ছড়ে। লবণ ছোঁয়া মাত্রই স্লাগের চামড়া গলতে শুরু করে। দানবটা পালাতে চায়, কিন্তু ক্লে তার বর্ষা দিয়ে কুপিয়ে ফেলে, আর সেটি মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। শিরো স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই হফ সবাইকে ওপরে তাকাতে বলে। গুহার দেয়ালজুড়ে অসংখ্য ডার্ক স্লাগের ডিম লেগে আছে, আর কিছু কিছু ইতিমধ্যেই ফেটে বেরোতে শুরু করেছে। শিরো ভাবে, এগুলো বড় হয়ে তাদের এর মতো ভয়ঙ্কর দানবে পরিণত হওয়ার আগেই কিভাবে ধ্বংস করা যায়। সেই ডিমগুলোর বিবরণ পড়ে জানতে পারে, সূর্যের আলোতে পড়লে এগুলো মরে যায়, আর তখন অ্যালকেমির কাঁচামাল হিসেবে বেশ মূল্যবান হয়। সে সঙ্গে সঙ্গে সবাইকে চোখ ঢেকে নিতে বলে, আর গুহার ভেতরেই একটি ছোট সূর্য সৃষ্টি করে। মুহূর্তের মধ্যেই সব ডার্ক স্লাগের ডিম ধ্বংস হয়ে যায়। শিরো যখন ভাবে সব সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক তখনই সে আবার এক ভয়ঙ্কর মানার ঝাপটা অনুভব করে। হফ বলে ওঠে, তাদের পরের প্রতিপক্ষ হয়তো এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক। সে জানায়, এতক্ষণ যে ঘন মানা এই জায়গাটা ঢেকে রেখেছিল তা মিলিয়ে গেছে, কিন্তু এখন সে দেবী লিভালের উপস্থিতি অনুভব করতে পারছে। আর ঠিক এখানেই এই ভিডিওর শেষ। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে পরের বার।